বলতে আলোচক, যিনি মুখ্য আলোচক, ওনার থেকে একটা জিনিস বুঝলাম যে উনি সব ক্রিয়েটিভ রাইটারদের কথা বলেছেন এবং দুই একজন ফিলসফারের নাম বলেছেন। এখন এর বাইরে কি লেখক নেই? মানে সবাই কি ক্রিয়েটিভ, মানে কবি বা লিটারেচার লিখবে, মানে মানে লিখবে, এরাই কি শুধু? কারণ হচ্ছে কি, আমরা এখন যখন আছি, আমরা কোথায় আছি? আমরা একটা ওয়েবটোনের মধ্যে আছি। এই ওয়েবটোনে মানে মানে সোশ্যাল মিডিয়াগুলোতে এবং নানা স্পেসে কন্টিনিউয়াসলি লেখা হচ্ছে, এবং যারা লিখছেন তারা বিপদগ্রস্ত হচ্ছেন। এমনকি কবিও কবিতা নিয়ে উপস্থিত হচ্ছেন এবং বিপদগ্রস্ত হচ্ছেন। যেই কারণে যেমন ধরেন সোহেল হাসান গালিব বিপদগ্রস্ত হয়েছেন যখন আসলে আমরা একটা বড় লড়াই করে এসেছিলাম। সেই লড়াইয়ের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পিচ, এই ব্যাপারগুলো আমাদের ছিল না দীর্ঘ সময় ধরে, এবং আমাদের গলা চিপে ধরা হয়েছিল। এখন যখন সেই সময়টা মানে জুলাই উত্থানের পর এসে আমরা সেই যে সময়টাতে এলাম, তখন এসে গালিবকে এইটা বরণ করতে হলো। শুধু গালিবকে না, গালিবকে কেন্দ্র করে রাখাল রাহা যখন ফেসবুকে একটা কমেন্টস লিখলেন তাকে বিপদগ্রস্ত হতে হলো। তার কমেন্টস এর নিচে আরেকজন হচ্ছে নাহিদ নলেজ, তিনি কমেন্টস করলেন, তাকে বিপদগ্রস্ত হতে হলো। ধরেন যে একটি বাচ্চা ছেলে, আমি চিনতাম না, অতি সম্প্রতি আনু মোহাম্মদের একটা ফেসবুক পোস্ট থেকে জানলাম সাব্বির নামে একটি ছেলে, সে ইউটিউবার, সে গত 2-3 মাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেমন ধরেন যে প্রশ্নটা হচ্ছে যে এরাও লেখক বা ইসের মধ্যে আমি ধরবো কিনা, তা আমি এদের সবাইকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের আন্ডারে ধরে নিয়ে কথা বলবো। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে স্বাধীনতা ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব। স্বাধীনতাকে আমি ধরে নিচ্ছি এটা ফ্রিডমের সাথে যুক্ত করা হয়েছে, সেই জন্য উনি স্বাধীনতার কথা বলছেন। আর আরেকটা জিনিস হচ্ছে ইতিহাস উনি বলতে চেয়েছেন, উনি এক ধরনের সিকোয়েন্সিয়াল হিস্ট্রি বলেছেন। মানে আমি অনেক কিছু শিখেছি যে একদম 500 মানে 500 অব্দ থেকে উনি শুরু করে একদম মানে ব্রিটিশদের পর্যন্ত আসতে আর চাননি কেন জানি লেখক, কেন মানে তার আগ পর্যন্ত থেমে গেলেন এবং কন্টেম্পোরারি হতে চাইলেন না, সেটা আমি ঠিক জানি না। এটা আসলে সম্ভবত উনি ভুলে গেছেন বা যেহেতু এক্সটেম্পো কথা বলেছেন, উনি একটা পর্যায়ে পরে আর আসেননি। যেমন ধরেন এই ক্ষেত্রে আমার মনে পড়ছে যে একবার সেলিম আলদিনকে জিজ্ঞেস করেছিল, উনি সারা পৃথিবী গণহত্যা নিয়ে লিখেছেন। ওনার একটা মানে ওটা ঢাকা থিয়েটার নাটকটা করে নিমজ্জন, সেখানে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা পৃথিবীর তাবর গণহত্যা নিয়ে কথা বললেন, কিন্তু আপনি 1971-এও এলেন না, এবং তার পরবর্তীতে যে 71 উত্তর বাংলাদেশে যে কতগুলো গণহত্যা হলো সেটাও আপনি বললেন না। তাহলে লেখক কেন বললো না? আসলে আমাদের চঞ্চল আশরাফ একজন ক্রিয়েটিভ রাইটার, উনিও ইংরেজ পর্যন্ত ঠিক মতো এলেন না। কেন এলেন না আমি ঠিক জানি না, আমি বুঝতে পারছি না। এবং গালিব পর্যন্ত কবে পৌঁছতে পারবেন সমতনার বইয়ে আমরা সেই পৌঁছানোটা দেখতে পাবো। এখন যেমন ধরেন যে আমি আসলে হিস্ট্রিকে সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছে, আমি মেথোডোলজিক্যালি একে জিনিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ড করতে চাই। জিনিওলজি একটা বড় জিনিস হচ্ছে যে এটা অনেক বেশি ইভেন্ট ধরে ধরে কথা বলে, এবং ধরেন যে এক একটা ইভেন্টকে আমি কি করে অ্যানালাইসিস করবো, আমি শুধু হিস্ট্রিটা বলবো নাকি তার অ্যানালাইসিসকে বুঝবো, মানে এবং সেই অ্যানালিসিসকে বোঝার জন্য যেমন ধরেন আমি প্রথম বোঝার চেষ্টা করেছি যে ধরেন এই ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, রাইট টু কমিউনিকেশন রাইট টু ইনফরমেশন অ্যান্ড অ্যাক্সেস টু ইনফরমেশন, মানে এই স্বাধীনতাকে কেন্দ্র করে এতগুলো ঘটনা আছে। এবং এইটা নিয়ে ধরেন মানে মানে ইউএন অর্গানাইজেশন শুরু করে ডেভেলপমেন্টালিস্ট অর্গানাইজেশন, এটা অনেক মানে তারা দৌড়ঝাঁপ করছে রাইটস নিয়ে যারা কাজ করে। এবং ইউডিএইচআর বলে একটা ব্যাপার আছে যে ইউনিভার্সাল মানে মানে একটা মানে হিউম্যান রাইটস এর থিংস আছে, যেটা যে কতগুলো আর্টিকেল আছে, 18-19 নম্বর আর্টিকেল দেখলাম আছে। ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই আলাপগুলোতে যেমন উনি প্রথমে বলেছেন যে উনি ইতিহাসটা বলছেন না, কিন্তু আমি একটু করে নিশ্চয় বই উনি ডিটেল লিখেছেন, কিন্তু আমি এমনিতে আপনাদের সুবিধার জন্য বা আমার নিজের সুবিধার জন্য একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি আসলে এই পুরো স্বাধীনতার বিষয়টাকে আসলে কতগুলো টুলসের ভিতর থেকে দেখি। একটা টুলস লিবারালিজম, সেইটাকে ধরে হচ্ছে নিউ লিবারালিজম, তার সাথে হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এবং
পোস্ট ট্রুথ পলিটিক্স, এই কয়টা জিনিস যদি আমরা না ঠিকঠাক মতো সম্পর্কিত না করতে পারি, তাহলে আসলে আমার মনে হয় না যে আমরা এই পুরো গল্পটা বুঝতে পারবো। যেমন ধরেন যে চঞ্চল আশরাফ একটা জায়গায় বলছেন যে যে উনি বলছেন যে 5th সেঞ্চুরিতে উনি যেমন বলছেন যে সেখানে আপার ক্লাস পিপলদের অধিকার ছিল বা রাইট ছিল, তারা কথা বলতে পারতেন, এরকম অ্যারিস্টোটেলিসের কথাও উনি বললেন এবং রাইটের কথা বললেন। কিন্তু আসলে অধিকার ছিল বললে এটা মনে হয় যে দারুণ তারা অধিকার, বা এখনো যেমন ধরেন কতগুলো ব্যাপার আছে যে আমাদের এখানে কিন্তু সরকার থেকে বা রাষ্ট্র কিন্তু বলে থাকে যে ফ্রিডম অফ স্পিচ আছে, আমরা কাউকে নিয়ন্ত্রণ করি না, কিন্তু নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রিত হই। এবং কোথায় আমি, এটা তো শুধু একপাক্ষিক ঘটনা না, আমি যখন নিয়ন্ত্রিত হতেও চাই, আমি কনসেন্ট তৈরি হয়েছে দেশে যে আমি একটা নিয়ন্ত্রিত হইতে চাই, কারণ আমি যে এখন যদি নিয়ন্ত্রিত হই তাহলে আমার অন্য লাভালাভ আছে। অর্থাৎ আমাদের যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো অলমোস্ট ধ্বংস হয়ে গেছে, গত সরকারের সময় গিয়েছিল, আর এখন এসে একদম মানে এখন এত গুঁড়া গুঁড়া হয়ে গেছে, ফু দিলেই উড়ে যায়। মানে এই মিডিয়ার আসলে কোনো মিনিংলেস হয়ে গেছে, মানে মানুষ আর মেইনস্ট্রিম মিডিয়ার কিছু দেখেন কিনা আমার কাছে খুব সন্দেহ আছে। যদি অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো এখনো তাদেরকে বাঁচিয়ে রেখেছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়ে, আদৌ কেন রেখেছে আমি ঠিক জানি না। কিন্তু ধরেন ওর চেয়ে বেশি ফেসবুকে একটা লোক ব্যক্তিগতভাবে লেখে, যেমন গালি যখন কোনো কিছু লিখতো তার রিচ বিরাট ছিল, বরঞ্চ ওরে বেশি রকমের স্পন্সর দেওয়া উচিত ছিল, যে আচ্ছা তুমি আরো লেখো, তোমাকে আমি। এরপর ওর লেখা মাঝে মাঝে ধরেন যে গ্রামীণ ফোন চলে আসলো, লাইফ বয় সাবান চলে আসলো, এরকম করে সাউন্ড চলে আসতে পারে। সেটা কিন্তু মানে মানে নিউ লিবারালিজমের সাথে তো নিউ লিবারালিজমকে ধরেই এসছে। অর্থাৎ সে যে ব্যক্তিকে ধরেন ইন্ডিভিজুয়ালকে মানে মানে একই সাথে প্রমোট করা এবং মানে তাকে আবার আটকে দেওয়া, যেমন সেটা করছে। যেমন ধরেন আপনি বলতে পারেন যে ইউটিউবে হচ্ছে, ইউটিউবে এখন অনেক মানে রাঘব বোয়াল টাইপের খুবই হেভি ওয়েট সব ইউটিউবাররা আছে, তাদের এখন মানে যেটা বুঝতে পারি বিরাট আয় রোজগারও আছে। এখন কথা হচ্ছে যে ধরেন যে আমাদের এই যে রাইটের প্রশ্নটা যখন আসে এবং এই অধিকার আমি যে পাবো বা আমার অধিকার যে আমি ধরেন কি করে হবে এবং রাষ্ট্রের আইন, এটার সাথে হবসের, আপনারা সবাই জানেন হবসের খুব বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্টের ব্যাপারটা আছে, এবং সোশ্যাল কন্ট্রাক্টের একটা বড় অংশ জুড়ে আছে কনসেন্টের ব্যাপারটা। এবং এই কনসেন্ট নিয়ে পরবর্তীতে আবার চমস্কি মানে মানে আবার কনসেপ্ট নিয়ে কথা বলেছেন, তাই না? মানে যেটা হচ্ছে একেবারে সম্মতি, যেটা যে বাংলা শব্দ করা হচ্ছে সম্মতি উৎপাদন। এবং এখন ধরেন কনসেন্টটা হবসও বলেছে, লক্সও একই কাজ করেছে। কনসেন্ট জরুরি, কারণ আপনি আইন করলে হবে না, তার একটা রাষ্ট্রের ভিতরে মানে সোসাইটির ভিতরে কনসেন্ট থাকবে। এখন সোসাইটির সবাইকে সেই কনসেন্টটা দিবে? একদমই না, সোসাইটি কেউ কেউ দিবে। যেমন আপনারা জানেন যে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর দরবারে বসেই গুরু চণ্ডীদাসের মানে শ্রীকৃষ্ণ কীর্তন উনি লেখার জন্য পেট্রোনাইজ করেছিলেন, এবং গুরু চণ্ডীদাসকে উনি অনেকদিন পেট্রোনাইজ করেছেন। এবং ওনার দুইজন মানে ছিলেন, মানে কি বলে ওকে, যে দুইজন মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, একজন রূপ এবং একজন সনাতন। এখন ধরেন এইটা নিয়ে ওই সময়ে ধরেন অনেকজন সুফি মানে মুসলিমদের মধ্যে অনেকের ভিতরে বিরাট বিরাট ছিল। তার ভিতর সম্ভবত আমি যদি ভুল করে না থাকি বাবা আদম শহীদ সম্ভবত খুবই অনাস্থা জানিয়েছিলেন, এবং পাশের দেশগুলোতে উনি চিঠি লিখেছিলেন যাতে ফখরুদ্দিনের উপর অ্যাটাক করা হয়, মানে তার ক্ষমতা নিয়ে নেছে, হিন্দুদেরকে প্রমোট করছে এরকম একটা। যদিও উনি আসলে প্রমোট করছিলেন তখন হিন্দুদের ঠিক না, উনি করছিলেন মূলত বৈষ্ণবদের, এবং উনি বৈষ্ণবদের সাথে ওনার মানে রূপ সনাতন দুজনই বৈষ্ণব ছিলেন, এবং এদের সাথে তার বিরাট সম্পর্ক ছিল। কিন্তু আমরা দেখবো যে ওই শ্রীকৃষ্ণ কীর্তনটি কিন্তু তারপরে সোশ্যালি খুব অ্যাকসেপ্টেড হয়েছে, এবং সেটা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে এই দেশে, একটা কালচারের একটা বড় অংশ হয়েছে। তার মানে হচ্ছে কি, সোসাইটির ভিতরে যে আমরা সোশ্যাল কনসেন্টের কথা বলছি, সেই কনসেন্ট যে ডেমোক্রেটিক হবে কি হবে না সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আমরা ধারণা তৈরি করতে পারি না। এখন কথা হচ্ছে যে ধরেন যে লিবারালিজমের যে লিবারালিজম আইডিয়াকে আমি ইনএভিটেবল মনে করি না, বা ধরেন লিবারালিজমকে আমি দেখি ধরেন এনলাইটমেন্টের মানে পরিবারের একটা অংশ হিসেবে। ধরেন এনলাইটমেন্টের আইডিয়াটা শুরু হচ্ছে লিবারালিজম থেকে, লকে। এখন লক যখন লিবারালিজম নিয়ে কথা বলছে, সেইখানেও আসলে সেটা কেন হলো, সেটা শুধু ধর্মযুদ্ধকে থামানোর জন্যই হলো।
এবং সেইটার জন্য এই কনসেপ্ট উৎপাদন করা হলো ধর্মীয় গ্রুপগুলোর ভিতরে, এবং যে কারণে 17th সেঞ্চুরিতে আপনার ওই চুক্তিটা হলো। এবং এইটা ধরে আসলে আমরা পরবর্তীতে দেখবো রাইটস, মানে রাইট অফ স্পিচ, মানে যেটা আমরা মানে আমরা মানে যে কারণে খুব বিখ্যাত নাম আছে মানে মানে জন স্টুয়ার্ট মিল এবং মানে জেরেমি বেন্থাম, এই দুজনকে আমরা দেখতে পাই। এখন এই দুজন কি করেছে, ব্রিটিশ পার্লামেন্টে এই রাইট টু স্পিচ নিয়ে কথা বলেছে, এবং তারা বলেছে যে মানে মানুষের ডেমোক্রেটিক রাইট লাগবে এবং যে রাইটটাকে নিশ্চিত করতে হবে। এবং কারণ কি, মানে ওনাদের ওই সময় একই সময় আমরা দেখবো যে ফ্রেঞ্চ পার্লামেন্টে তারা ওইটা অলরেডি অ্যাডপ্ট করে ফেলছেন আইনটা। ব্রিটিশ আইনটা কিন্তু একটু পরে করেছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে খুব পায়োনিয়ার তারপরেও ধরা হয় জন স্টুয়ার্ট মিল এবং বেলথেমকে। এবং স্টুয়ার্ট মিল একটা কাজ করলেন, সেটা হচ্ছে উনি একটা মানে একটা বই লিখে ফেললেন অন লিবার্টি, এবং এই অন লিবার্টিতে উনি বললেন যে একজন মানুষ কি ধরনের লিবার্টি গ্রহণ করবে এবং একজন হিউম্যান বিং এর কি ধরনের স্বাধীনতা থাকবে এবং সে কত দূর পর্যন্ত। এবং সেই শুধু স্বাধীনতার এই রাইট টু স্পিচের শুধু কথাই বলেননি, একই সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করেছেন, যেটা হচ্ছে উনি মানে যেটা বলেছে হার্ম প্রিন্সিপাল তৈরি করে, মানে যেটা ক্ষতিকর প্রিন্সিপাল কি হবে, মানে লিবার্টি আপনি পাবেন কিন্তু সেটা লিমিটেড হতে হবে, এবং সেটা লিমিট হবে কোথায়, মানে আপনার সেই মানে আপনি যদি সেই মানে স্পিচ কি করতে চান, তাহলে হার্ম প্রিন্সিপাল আমরা দেখবো যে এখন আমরা অনেক কথা বলি, কিন্তু কেন জানি আমরা হার্ম প্রিন্সিপালের কাছে একবার ফেরত যাই না। মানে আমরা একটা শব্দ দিয়ে বলে দিই, আচ্ছা উদারনৈতিকতাবাদ। এখন উদারনৈতিকতাবাদ বললেই তো হবে না, মানে সে আসলে কি দ্বারা ড্রাইভ করবে। যেমন ধরেন আমাদের দেশে আমরা কিন্তু উদারনৈতিকতাবাদ যদি না আসতো, তাহলে আমরা কিন্তু এই যে 1730-তে আপনি দেখবেন যে ব্রিটিশ পার্লামেন্টে একটা বিখ্যাত বক্তৃতা করেছিল আপনার থমাস বাবিংটন ম্যাকাউলে সেখানে বলেছিল যে ভারতীয়দের আমরা স্বাধীনতা দিতে পারি না, কারণ ওই সময় লিবার্টিজমের যে আইডিয়াটা যখন খুব আলাপ হচ্ছে ইউরোপে, তখন ভারতে যে ব্রিটিশরা এখানে যে আপনার মানে নিয়ন্ত্রণ করছে এবং কোনো আইনি ব্যবস্থা হচ্ছে না, এবং তার আগে যে ম্যাজিস্ট্রেসি কোর্টগুলো মানে মানে আপনার যে আইনগুলো হচ্ছে সেখানে একজনও হোয়াইটের বিচার হয় না, যে কারণে আমরা অনেকগুলো স্যাটারিক্যাল রাইটিং দেখতে পাবো, যে কমলাকান্তের উইল, তারপরে মানে মানে বঙ্কিমের বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখালেখি আসে, কিন্তু এটা স্যাটায়ার করি যে আইন ব্যবস্থাকে। সো এই কারণে উনি এই বক্তৃতাটা করেন ও বলেন যে ভারতীয়দের আমরা একটা স্বাধীনতা দিতে পারছে না, কিন্তু সে একটা নাগরিক হিসেবে অ্যাজ এ নাগরিক সে জানি সেই স্বাধীনতাটা ভোগ করতে পারে, তার জানি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ এগুলো সব জানি তার কাছে যায়। এই কারণে কিন্তু আমরা দেখব যে 19 মানে সরি মানে মানে এটা হচ্ছে 17 মানে 17 না তো সরি 1830 তে উনি এই বক্তৃতা করেছে। 33 তে একটা ব্রিটিশ পার্লামেন্ট একটা কমিটি তৈরি করে, এবং যে কমিটি আসলে আপনার এই আমরা দেখি ইন্ডিয়ান পেনাল কোড একটা কমিটি বানানো হয়, যেখানে ওনাকে সদস্য রাখা, উনি নিজ হাতে ইন্ডিয়ান পেনাল কোড লেখেন, এবং 37 উনি এটা জমা দেন পার্লামেন্টে, এবং পার্লামেন্টে শেষ পর্যন্ত এটা পাস হয় মানে 65 গিয়ে। এবং এই পুরো প্রক্রিয়াটা ব্রিটিশ গভর্নমেন্ট কমপ্লিট করে, এই যে মানে কি রাইট পাবে এবং তার যে স্বাধীন জীবন যাপন নাগরিকের কি করে হবে। এখন কথা হচ্ছে যে এই যে লিবারালিজমের আইডিয়াটা এলো, এর সাথে আমরা পরবর্তীতে দেখবো যে মার্কেট প্লেসের ধারণা এলো, কারণ হচ্ছে কি তখন বিজনেসম্যানরা বিজনেস করছে, বিশেষ করে আপনার মানে ব্রিটিশ রাজ ক্ষমতা নিয়ে নিচ্ছেন, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা দেখবো যে এটা মার্কেন্টাইল ইকোনমির আন্ডারে আপনার চলে যাচ্ছে, কোম্পানির হাত ধরে ক্ষমতা পাচ্ছে তারা। এখন কোম্পানির যে মানে রাইট টু মার্কেট, রাইট টু আপনার ট্যাক্স, এগুলো কি হয় সেই জন্য আমরা ওইটাকে ধরে আবার একটা নিউ লিবারাল সিচুয়েশন তৈরি হলো। এখন কথা হচ্ছে যে আমরা এই যে পোস্ট ট্রুথের কথা বলি, এটার সাথে মিলিয়ে কেন বলবো, সেটার আগে আরেকটা জিনিস আমি বলে নেই যে লিবারালিজমের ক্ষেত্রে যেমন ধরেন 4টা প্রিন্সিপালস ধরা হয়। একটা হচ্ছে টলারেশন, যেটা জন লকের আইডিয়া অফ টলারেশন থেকে আসছে, একটা নিউট্রালিটি, ইকুয়ালিটি এবং ফ্রিডম। আর বলা হচ্ছে যে মানে
কি আসলে প্রোটেক্ট করবে, সে বলছে লিবার্টিকে প্রোটেক্ট করবে। এখন সে বলছে যে সেই লিবার্টি কি কি ধরনের হবে, মানে সেটা কি করে মানে ধরেন যে মানে অ্যাফার্মেটিভলি সেটা কি করে মানে পুরো লিবার্টিকে স্পন্সর করছে। সেই ক্ষেত্রে সে বলছে যে ইন্ডিভিজুয়ালিজম থাকতে হবে, রেবেলিয়াননেস তার ভিতরে থাকবে, এন্টি অথরিটেরিয়ানিজম থাকবে, এবং আরেকটা জিনিস বলছে যে যে নন কনফর্মিটি উইথ আস, মানে এটা হচ্ছে আরেকটা বিষয় থাকে। অর্থাৎ লিবারালিজম এই চারটা বিষয়কে একই সাথে উৎসাহিত করবে। এখন কথা হচ্ছে উৎসাহিত করবে, কিন্তু একই সাথে তার লিমিটটাও তৈরি করবে। এবং লিমিটের ক্ষেত্রে সে বলছে যে আসলে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে কি হবে না। এখন এই ক্ষতিগ্রস্ত হওয়ার প্রক্রিয়াটা কেমন হবে সেটা কিন্তু মানে আমার কাছে মনে হবে ক্ষতি হবে। যেমন ধরেন আমি যদি বলি যে মানে ওই যে মানে ফখরুদ্দিন ইলিয়াস সাহেব মানে এসের সময় আমরা দেখবো যে গিয়াসউদ্দিন আজম শাহের সময়, গিয়াসউদ্দিন আজম শাহের সময় আমি দেখবো যে এই যে অন্যান্য সুফিরা যে প্রশ্নটা তুলছে, তারা মনে করছে ইসলামের ক্ষতি হবে, মানে ইসলাম পিছিয়ে যাবে এবং এখানে অন্য ধর্মের লোকরা অনেক বেশি প্রিভিলেজ হবে, তারা ক্ষমতা নিয়ে নিবে। এবং সেটা হয়েছেও, মানে আমরা দেখবো যে হোসেন ইসাদের সরিয়ে রাজা গণেশ ক্ষমতা নিয়ে নিয়েছিল। মানে এটা যে একেবারে ঘটে না তা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা খুবই মুশকিলের যে ধরেন অন্য যখন প্রশ্নটা তুলেছিল তখন কিন্তু একই সাথে আবার সোসাইটির কিন্তু আরেকটা কনসেন্ট ছিল, যেটা হচ্ছে সহমর্মিতা একটা জায়গা তৈরি করেছিল বৈষ্ণবরা। নিশ্চয়ই আপনারা জানেন যে বৈষ্ণবদের মুড অফ অ্যাটিটিউড, এবং যেমন আমাদের এই অঞ্চলে এখন মানে সবাই আমরা হরে ধরে সবাইকেই হিন্দু বলা শুরু করছি, এবং মনে হয় যে বাংলাদেশে সব হিন্দুরা হচ্ছে সব বিজেপি হিন্দু, কিন্তু আসলে তো তা না। মানে আমাদের যেহেতু আমরা আমার সোসাইটিকেই বুঝি না। প্রথম কথা হচ্ছে আমাদের লেখক হতে শুরু করে সবাইকে যেটা বুঝতে হবে আমার নিজের সোসাইটিকে আগে বুঝতে হবে। এখন আমার সোসাইটিতে আমার যারা যারা এই ধরেন পারফর্মিং হিন্দু আছে বা আমরা যাকে হিন্দু বলছি, সে আসলে কোন কোন ধরনের হিন্দু, এবং সেই হিন্দুর সাথে অন্য হিন্দুর মানে সম্পর্ক, বিচ্ছিন্নতা এবং যোগাযোগের জায়গা কোথায়, এবং তার সাথে আপনার বুদ্ধিস্ট ইডিওলজি কি কি সম্পর্ক আছে। এবং সেইখানে যে আমরা বুদ্ধিজমকে যেমন হরে ধরে একরকম করে ফেলছি, মানে মনে হচ্ছে বিচ্ছিন্ন একটা ঘটনা, কিন্তু সেইটাও যে এই ল্যান্ডস্কেপে বারবার তৈরি হওয়া একটা ঘটনা, এবং সেইটা যে একটা বজ্রিয়ানা ধারণা তৈরির ভিতর থেকে এগিয়ে গেছে, সেই জিনিসটা ব্যাপারে আমরা কোনোভাবে কনসার্ন থাকি না। এবং কনসার্ন থাকি না বলে যেমন আমরা মানে তান্ত্রিক হিন্দুইজমকে খুব ভালো করে বুঝতে চাই না, মানে বুঝতে চাই না। এমনকি হিন্দুইজমের ভিতরে যারা এখন হিন্দু আছেন তারাও এটা প্র্যাকটিস করে না। যেমন ধর আমরা যারা মুসলিম আছি, আমরা খুব কনফিউজ হয়ে যাচ্ছি ইদানিং যে আমরা আসলে কোন ধরনের মুসলমান, মানে আমরা কি হানাফি মুসলিম, নাকি আমরা খালি সুন্নি, নাকি আমরা হচ্ছে সালাফি, মানে এক অদ্ভুতের ঘটনা চলছে চারদিকে। মানে এখন এটা কেন হচ্ছে, যেমন ধরেন আমরা হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিচ্ছি। একজন এসে বললো যে তুমি এখন থেকে হালুয়া রুটি খাবা না, আমরা এতদিন ধরে হালুয়া রুটি খাই। আসলে হালুয়া রুটির কথাটা আমার মনে পড়ে যাবে আবার, কেন আমি হালুয়া রুটি কিন্তু খুবই পছন্দ করি, এত আর্টিস্টিক একটা ব্যাপার। দেখেন ইদানিং আমাদের সবে বড়তে হালুয়া রুটি বানানো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। এখন কত হচ্ছে যে কোনটা সাংস্কৃতিক অর্জন, কোনটা আমার সংস্কৃতি, আর কোনটা আমার রিলিজিয়ান, এবং সেইটার সাথে কোথায় মানে কোথায় সম্পর্ক এবং সম্পর্ক না, এই ব্যাপারগুলো বুঝতে হলে আমার যেটা দরকার, একজন লেখকের ক্ষেত্রে এটা খুবই দরকার, ক্রিটিক্যাল মাইন্ড খুব বেশি জরুরি। আমার ক্রিটিক্যাল মাইন্ড দরকার এবং ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার। এটা কেন দরকার আমি বলছি, কারণ হচ্ছে যে আমরা একটা পোস্ট ট্রুথ জমানায় আছি। এখন এই পোস্ট ট্রুথ জমানাটা কি, যেমন ধরেন রাজু ভাই একটা জিনিস বললেন যে উনি বললেন একটা আবহ তৈরি হয়। হ্যাঁ, এই আবহটার কথা উনি বললেন, আমি যে কারণে এখানে মানে লিখে রেখেছি। যেমন ধরেন উৎপাদনের আবহ, হ্যাঁ, যে এই যে সম্মতি, এই যে আবহটা কে তৈরি করে, তার মানে হচ্ছে কি যে কেউ কি পড়েছে বা কেউ কি বুঝেছে। যেমন ধরেন মানে এই একটা দারুণ উদাহরণ দিয়েছেন আমাদের এই ভাই, যে রঙ্গিলা রসুলের। যেমন যেই লোকটা ওই লেখককে মেরে ফেললেন, উনি কিন্তু পড়েননি বইটা, দেখেননি। এখন এই যে দেখেনি নাই, কিন্তু সে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আমাদের এই নারী ইস্যুতে আমরা দেখবো যে এই যে মানে এখানে যত লোক এসে তাদের অনেকে সাক্ষাৎকার নিতে দেখলাম, মানে সোহার্দ উদ্যানে একটা বিরাট জমায়েত হয়েছিল, এবং সেখানে বেশিরভাগই বলতেই পারে না যে নারী মানে ইস্যুতে আসলে কি কি বিষয়ে নিয়ে তারা ডিসএগ্রি করছে।
তারা কি পুরো বিষয়টাতে ডিসএগ্রি করে? কিন্তু আমি দেখলাম যেখানে যারা উপস্থিত হলো কেউ কিন্তু বলতে পারলো না, কিন্তু সবাই চলে আসছে। তার মানে হচ্ছে কি যে পোস্ট ট্রুথ হচ্ছে এমন একটা রিয়েলিটি যেটা একটা পোস্ট রিয়েলিটি তৈরি করে, মানে যেটা একটা ন্যারেটিভস এমন তৈরি করে যে ন্যারেটিভসের ভিতর থেকে সে আসলে ফ্যাক্টকে পাল্টে ফেলে এবং সেটা নতুন ফ্যাক্টে উৎপাদন করে। এবং আমাদের প্রতিদিনকার এই সোশ্যাল মিডিয়া এবং এগুলো এই নতুন নতুন ফ্যাক্ট উৎপাদন করছে এবং সে এই কনস্ট্রাকশনের মাত্রা এত, যেমন ধরেন আপনি এখন সোসাইটিকে, যেমন ধরেন আমাদের বর্তমান যে সরকারটি আছেন এই সরকারটি যেহেতু সুবিধা নেন নানাভাবে এবং মব সংস্কৃতির ভিতর থেকে তার সুবিধা নিতে হয়, অতএব আপনি দেখবেন যে এই মবকে সে নানাভাবে ব্যবহার করতে করতে এই মব তার মাথার উপর উঠে বসেছে। অতএব সে বলছে যে মানুষ গেছে, কজন মানুষ গেছে? যদি আপনি ধরেন যে এবার এবার মানে মানে ঈদে সাকিব খানের একটা মুভি বের হয়েছে, আমি দেখিনি মুভিটি, কিন্তু শুনলাম যে টাঙ্গাইলে 30 জন লোক গিয়ে 30 জন যদি আপনি এই মানে 17-18 কোটি দেশের মানুষের মাত্র 30 জন যদি মব হয় এবং সেই কারণে যদি আপনার একটা চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করেন, যে চলচ্চিত্র আপনার সরকার আপনি এই সময় অনুমতি দিয়েছেন যেটা প্রেক্ষাগৃহে চলতে পারে এবং আপনি চলতে পারার পরে সারা বাংলাদেশে নানা জায়গায় চললো, কিন্তু পার্টিকুলার 2টা জায়গায় আপনি চলতে দিলেন না এবং আপনি বললেন যে মব গেল বলে আমি এটা করতে দিব না। এখন এই মব বলে যে যে এক ধরনের সম্মতি তৈরি করা, এই সম্মতির যে চালাকি আর মানুষের ভিতরে যে ধরেন ধর্মান্ধতা, মানে সে আসলে কোনো এক, ওই যেমন ধরেন ওইখানে রঙিলা রসুলের ক্ষেত্রে পাশের মসজিদের ইমাম সাহেব বলেছেন বলেই উনি একটা নিয়ে ঝাঁপায় পড়েন। তো এই যে ইমাম সাহেব বলা এবং তার ভিতর থেকে ঝাঁপায়া পড়া এবং এই ঘটনাটা আমাদের দেশে ব্যাপকভাবে চলছে যে ধরেন অমুক জায়গায় গিয়ে ঝাঁপায় পড়তে হবে, এই পোস্ট ট্রুথকে রেজিস্ট করতে পারতো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যেমন ডিসইনফরমেশন, মিসইনফরমেশন নিয়ে অনেক অনেক কথা বলছে। আমার কাছে মাঝে মাঝে অদ্ভুত লাগে, সরকারি প্রতিষ্ঠানও ইদানিং দেখলাম যে এই মিসইনফরমেশন নিয়ে কাজ করে। সরকারি প্রতিষ্ঠান কি করে ইনফরমেশন কোনটা মানে সঠিক চলছে না সেটা বলবে, যেটা রাষ্ট্র কল্পতে তার যেটাকে সুবিধা মনে হয় সেইটাকে সে কেমনে করবে বা করবে না। যেমন গত কয়েকদিন ধরে গতকালকে একটা খুব মানে আজকে এটা একটা আমার সারা দেশ লন্ডনে যে তাকায় আছে, এটা দারুণ উত্তেজনাকর একটা মিটিং হওয়ার কথা এবং হয়ে গেছে। তার আগে থেকে ধরেন একটা খালেদা জিয়ার ছবি দিয়ে মানে একটা পোস্টকার্ড ছড়ায় পড়লো ফেসবুক সব জায়গায় যে উনি নাকি মানে আন্দোলন করতে না করে দিয়েছেন, ধমকে দেবেন। এবং শুধুমাত্র কেউ একটা প্রতিষ্ঠান মানে ছোট করে বলেছে যেটা ফেক, কিন্তু এই ফেকটা যে বলেছে ওইটা কিন্তু এই পরিমাণ শেয়ার হয় না যে পরিমাণ শেয়ার হয়েছে এই শুধু এই ইনফরমেশনটা। এবং এটা মনে ধরেন যে একটা রুট লেভেলে একজন বিএনপি কর্মীও কিন্তু কনফিউজ হবে যখন আসলে এরকম ফেক নিউজ যাবে। অর্থাৎ এইটা হচ্ছে একটা মানে যেটাকে আমরা বলি পোস্ট ট্রুথ, মানে একটা কনস্ট্রাকশন। যেমন আমার ছোটবেলার একটা গল্প বলি আপনাদের, মানে আমরা ছোটবেলায় খুবই দুষ্টু ছিলাম, মানে মানে তো কি করতাম, বন্ধুরা তর্ক করতাম, মাঝে মাঝে বন্ধুদের সাথে পেরে না উঠলে অদ্ভুত অদ্ভুত সব যুক্তি দিতাম। যেমন ধরেন, জানি না আপনারা কেমন করে নিবেন, আবার এখানে নারীরাও আছেন, কেউ আবার রাগ করেন না, মানে রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন বলতাম, বলতাম দেখ তোদের কবি, মানে ধরেন আমরা কখনো বন্ধুরা আলাদা হয়ে যেতাম, কেউ নজরুলের পক্ষে কথা বলতাম যেটা বাংলাদেশ করে, কেউ রবীন্দ্রনাথের পক্ষে। তো আমার যারা রবীন্দ্রনাথের পক্ষের বন্ধুরা থাকতো ওদেরকে বলতাম দেখো রবীন্দ্রনাথ কত মানে খারাপ মানুষ। তো বলতো কেন? আমি খুবই সেক্সিস্ট। বলো কেন? আমি বলে যে দেখো এই যে মানে বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে, এরকম একটা বাজে লাইন, এরকম একটা সেক্সিস্ট লাইন সে লিখতে পারে। কারণ আমার ওই ইরোটিক, এবং আমার বন্ধু যেহেতু রবীন্দ্রনাথ ওই কবিতাটা পড়ে না আমি জানতাম, তো পরের লাইনটা জানে না, তা আমি ওইটাকে মোটামুটি রবীন্দ্রনাথকে সেক্স হিসেবে এস্টাবলিশ করে দিতাম। তার মানে এটা হচ্ছে একটা পোস্ট ট্রুথ সিচুয়েশন। কিন্তু আসলে তার পরের লাইনটা অদ্ভুত সুন্দর। দেখে তার পরের লাইনটাতে রবীন্দ্রনাথ বলছে মা 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 বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ওই লাইনটার পরের লাইনটা হচ্ছে এটা। এখন আমি যদি আমি অর্ধেক করে বলি তাহলে তার মিনিংকে আমি পাল্টে দিতে পারি, এবং এই যে মিনিংকে পাল্টে দেওয়ার যে গল্প, যে গল্পের মধ্যে আসলে আমাদের সোহেল হাসান গালিব করেছে যে মিনিংকে পাল্টে দেওয়া, এবং মিনিংকে পাল্টে দিয়ে তাকে ডিফারেন্টলি উৎপাদন করা। এই যে ডিফারেন্টলি উৎপাদন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে ভয়ঙ্কর। এবং সেইখানে কথা হচ্ছে যে হবস সেইখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলে যে
ধরেন যে 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 যার বিচার মানে যারা আইন ফলো করবে এবং যারা আইন তৈরি করবে, এই দুই পক্ষের ভিতরে একটা কনসেন্ট তৈরি হতে হবে, এবং এটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্টের জায়গা। এখন রাষ্ট্র যখন তৈরি করছে, দেখেন আমাদের, আমি খুব ভীত, এই যে এত এত বস্তা বস্তা কাগজ জমা হচ্ছে, এই যে সংস্কারের নামে কিছু কতিপয় লোকজন, যারা কেউ নির্বাচন থেকে আসেনি, রাষ্ট্রের তারা নাকি বিশিষ্ট মানুষ, তো বিশিষ্ট মানুষরাই যদি সব করবে তাহলে ভোট কেন দরকার আমি ঠিক জানি। তো এই যে এত এত কাগজের ভিতরে তারা যা লিখছেন, সেইটার কনসেন্ট কি করে তৈরি হবে এবং সোশ্যাল কন্ট্রাক্টটা কি করে হবে এবং সেই কন্ট্রাক্টটা কোথায় হবে? এটা কি এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে? এই ধরেন আমাদের দেশে দেখবেন যে একটা অবস্থা তৈরি হয়েছে কেমন, এই পোস্ট ট্রুথ সিচুয়েশন, যে এই সবগুলো যদি বিএনপি মেনে যায় তাহলে আমিও মেনে দেব বা আপনি মেনে দেবেন। মানে এখন এই এই পার্টিগুলো একত্র হয়েছে, একটা বিএনপি মানলেই আমরা সংস্কার হয়ে যাবে, রাষ্ট্র ফুলে ফুলে ভরে উঠবে। কিন্তু আমিও তো একটা 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 এজেন্সি, আমার তো একটা এজেন্সি আছে। আমার এজেন্সি, যে প্রত্যেকটা মানুষের এজেন্সি, আমাকে কি জিজ্ঞেস করেছে এই রাষ্ট্র, এই ইউসুফ সাহেব, মানে যে সরকার তার, উনি কি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার কনসেন্ট আছে কিনা? আমার কনসেন্ট তো তার লাগবে। আমিও তো আন্দোলন করেছি, আমিও তো গিয়ে দাঁড়িয়েছি, আমরা এখানে সবাই মিলে এই লড়াইটা করেছি, কারণ আমরা মুক্ত জায়গা তৈরি করার কথা ছিল। দেখেন আমরা মুক্ত জায়গা তৈরি করতে কেন পারলাম না? এই যে সাব্বির ছেলেটা, সে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, তার নাকি মতামত আওয়ামী লীগের পক্ষে যায়। যেমন ধরেন আমাদের তো এইটা হওয়া খুব জরুরি ছিল, আমি জানি না এরপরে হয়তো বা আমাকে মব এসে মাইরে দিতে পারে আমার এই কথার পরে, হ্যাঁ, বা হয়তো বা ফেসবুকে বিরাট গালাগালি হতে পারে, কিন্তু তাও সেই সকল ঝুঁকি নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা এরকম বর্বর হলাম কবে থেকে, যখন আমরা এই আওয়ামী লীগ বলেন আর যেই বলেন যে আমাকে কথা বলতে দেয়নি, এখন আমরা তাকে কথা বলতে দিব না, এরকম বর্বর আমরা কবে হলাম? তাহলে এই ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ থিংস কোথায় যাবে? আমি কেন ওই রাষ্ট্র তৈরি করতে পারছি না যিনি আমাকে গালি দিয়েছেন, কথা বলতে দেননি? আজকে আমি যখন ক্ষমতায়, আমি তাকে কথা বলতে দিব যে তুমি যত পারো আমাকে গালি দাও, তুমি যত পারো কনসেন্ট উৎপাদন করো, তুমি যত পারো তোমার সকল প্রোপাগান্ডা মেশিন নিয়ে ঝাঁপায়, এবং এবং সে কথা বলবে, তার জন্য আমি স্পেস তৈরি করব। যেটা যেমন রাজু ভাই ভলতেয়ারের নাম বলেছেন, কিন্তু এত বেশি চর্বিত, কিন্তু এত চর্বিত চর্বণ হওয়ার পরেও ভলতেয়ারের ওই বক্তব্যটাকে আমরা কেউ খালি মানে দেয়ালে ছাপিয়ে রাখি, পোস্টার বানায় রাখি, কিন্তু কেউ মানতেই চায় না যে আমি তোমার মতামতকে সমুন্নত রাখতে আমার জীবন দিয়ে দিতে পারি, আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি। এই যে আমি তোমার মতের সাথে একমত হওয়া খুব বেশি জরুরি না, কিন্তু তুমি তোমার মত দিবে, এই যে দেয়া এবং সেইটাকে সিকিউর করা, আমরা তো সেই রাষ্ট্র করার জন্যই জুলাই আন্দোলন করেছিলাম, এই জুলাই অভ্যুত্থান তৈরি হয়েছিল, এবং আমরা একটা নিপীড়, যিনি কথা বলতে দেন না, গলা চেপে ধরেন, তার বিরুদ্ধে লড়াই করেছিলাম। লড়াই করেছে এই জন্য যে এটা প্রমাণ করা যে এখন দেখো আমরা এমন একটা আবহ তৈরি করেছি যখন তুমিও কথা বলতে পারো। কিন্তু এই যে কথা বলতে দিল না, এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার এবং কতিপয় লোক 30-50 জন মানুষকে একটা মবের নাম দিয়ে বা কোনো একটা পার্টিকুলার ধর্মীয় গ্রুপের নাম দিয়ে এই যে বাণিজ্যটা হচ্ছে, এটা হচ্ছে একটা পোস্ট ট্রুথ সিচুয়েশন তৈরি করেছে। আমাদেরকে বুঝতে হবে যে আসলে বাংলাদেশে এরকম কোনো মব সংস্কৃতি এখন আর এক্সিস্ট করে না। যেমন ধরেন আপনি লালনের মেলা ভেঙে দিলেন, আমরা কিছু বললাম না, আমরা দেখলাম, আমরা এরকম দেখেই যাচ্ছি। আমরা কেন দেখব? কেন এখন ওই যে সাব্বির ছেলেটার মা অনিরাপদ বোধ করবে, তার পরিবার জানবে না তাদের ছোট একটা বাচ্চা ছেলে কোথায় গেছে? একটা বাচ্চা ছেলে, ঠিক আছে আপনি কেস দেন, সে কেস লড়ুক, কিন্তু আপনি তাকে কেন, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে? সেই সব 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 আইনগুলো, যে আইনগুলো হাইকোর্ট দ্বারা সমালোচিত, সেই আইনগুলো দ্বারাই তারা প্রত্যেক মানুষকে ধরছে। কেন ধরবে? রাষ্ট্র খুবই আগ্রহ নিয়ে সাইবার সিকিউরিটিতে মানে কেস দিয়ে যাচ্ছে, এবং আমাদের আইন মন্ত্রণালয় এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব উৎসাহিত হয়ে মানে এই কাজগুলো করছেন। কেন করবেন? এবং আমরা যতজনের বিরুদ্ধে দেখবো রাষ্ট্রবাদী হয়েছে, কোথাও কোনো মব বা কোনো ব্যক্তি বা কোনো দলকে আমি বাদী হতে দেখলাম না একটা ঘটনার ক্ষেত্রে। এই যে নাদিরা ইয়াসমিন কি করেছে, সে সুন্দর করে মানে একটা শাড়ি পরে একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলেছে যে সম্পত্তির সমান অধিকার চাই। এইটা কি করে মানে কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের ক্ষতির কারণ হতে পারে?
এবং তাকে রাষ্ট্র কোথাও নিয়ে মানে 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 তার এক জায়গা থেকে বদলি করে আরেক জায়গায় রাখতে পারছে না এবং সব জায়গায় তাকে প্রতিহত করা হচ্ছে। এই যে পাগলামিটা চলছে এবং রাষ্ট্র সেটাকে নেগোশিয়েট করতে ব্যর্থ হচ্ছে। নাদিরা ইয়াসমিন একটা আইকনে পরিণত হয়েছে অধিকারহীনতার আইকনে। এবং নাদিরা ইয়াসমিনকে তাহলে কি এখন ওয়েসডি করে ফেলানো হবে? তাকে মানে ওয়েসডি করে রেখেছেন, তাহলে কি তাকে আপনি মন্ত্রণালয়ে এসে বসিয়ে রাখবেন? কেন? যে কয়েকটা লোক বলল উনি ওনার কি অধিকার নাই রাস্তায় দাঁড়িয়ে এই কথাটা বলার? উনি বলেছেন, আপনি মেনেছেন কি মানেন না সেটা তো আমরা পরিষ্কার না। অন্য দলের কথা বলবে। এই যে আমরা কথা বলার জায়গা তৈরি করব, অতএব আমি এটাই বলতে চাই যে এই যে স্বাধীনতা এবং হরণ হওয়া, এইখানে যে লিবারালিজমকে ঠিকঠাক মতো আন্ডারস্ট্যান্ড না করা, লিবারালিজম যে সব মডারেট পজিশন তৈরি করে, এই মডারেটকে কোনোভাবেই মধ্যপন্থা হিসেবে ভুল ধরবেন না। এই জন্য আমি মডারেট শব্দটি ইংরেজিতেই বললাম, কারণ এখন এই নয়া বন্দোবস্তে এই মধ্যপন্থা এই শব্দগুলো খুবই সমস্যাজনক হয়ে উঠেছে। আর একই সাথে আরেকটা জিনিস বলি যে পোস্ট ট্রুথ হয় কি করে? দেখেন, জুলাইয়ের যে আমাদের অর্জন সেটা আমরা রাখতে পারছি না, সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু শব্দ চয়নের ব্যর্থতার ভেতর থেকে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছে মেটিকুলাস, যেটা দিয়ে মানে আওয়ামী লীগ এবং তৎকালীন মানে ব্যবস্থা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা নাকি খুবই অর্গানাইজ, এবং তারা বলার চেষ্টা করেছে এটা হচ্ছে একজন মাস্টার মাইন্ড। এর ভেতর থেকে আমাদের পুরো একটা এক্সপোনেনশিয়াল টেম্পোরাল একটা আন্দোলন, যে আন্দোলনে একই সময় এক একটা কেন্দ্র হয়েছে এবং এক এক সময় এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই কেন্দ্রগুলোকে বিস্তৃত হয়েছে। এই মেকানিজমকে আন্ডারস্ট্যান্ড করার, ভুল করার ভেতর থেকে আমাদের এত বড় অর্জন, এতগুলো মানুষ মরে যাওয়া, এতগুলো ব্লাড শেডিং হওয়া, এই সব কিছুকে একটা ভুলের দিকে ঠেলে দেওয়ার যে প্রবণতা, সেইটাও একটা পোস্ট ট্রুথ, জুলাই পোস্ট ট্রুথ সিচুয়েশন। মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র যে মব বা যারা আজকে ধর্মের নামে রাজনীতি করছেন তারাই ব্যবহার করছে তা না, এটা আপনার নিজের অ্যাগেনস্টেও যাচ্ছে। অতএব এখানে কিন্তু শুধু জামাত বা পার্টিকুলার ধর্মীয় যে বট বাহিনী ফাইট করছে তা না, জুলাইয়ে হেরে যাওয়া বট বাহিনীও সর্বোচ্চ রকম সক্রিয়। এই সক্রিয়তাকে বুঝতে না পারলে জুলাইয়ের যে অর্জন, আমরা সেই অর্জনকে মিস করে যাচ্ছি। এবং দুই একজনের লাভালাভ এবং কাঙ্ক্ষার সামনে এতগুলো মানুষ মরে যাওয়া, এতগুলো মানুষ পঙ্গু হওয়া, এই বেদনা এবং পুরো প্রক্রিয়াটা ব্যর্থ হয়ে যাওয়ার যে মানে কৌশল, এবং আমাদের যে এই যে এবং আমাদের যে নোবেল লরিয়েট, ওনাকে আমরা অনেক জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু আমি তার চেয়ে একটু বেশি জ্ঞানী না, কিন্তু এরকম অর্বাচীনের মতো শব্দ চয়ন যতক্ষণ না পর্যন্ত বন্ধ না করবেন এবং অর্বাচীনের মতো রাজ্য শাসন, এবং তারা যদি মনে করেন বিএনপি মেনে নিলে আমি মেনে নিব, তাহলে ভুল করবেন। এটা বিএনপির একার দায় না, সংস্কারের থিংস। এটা আনেন রাস্তায়, প্রয়োজন বোধে ইলেকশন করেন, আমার কনসেন্ট চান, আমরা কনসেন্ট দিব কিনা পড়বো, তারপরে হচ্ছে বিষয়। তারপরে আসলে এই সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হবে, এবং সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কনসেন্টের মধ্যে থেকেই উৎপাদিত হইতে হবে। এবং এইটা যদি না হয়, আমরা আমাদের কোনো লেখক, কোনো যোদ্ধা কেউই মানে মুক্ত থাকবে না। আমি একই সাথে রাজু ভাইয়ের সাথে একইভাবে বলতে চাই, রাইটার ইজ আ ফাইটার। সো রাইটারের ফাইট জন্মে, কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো লিবারাল স্টেট হয়নি, পূর্ণাঙ্গ লিবারাল স্টেট হওয়া সম্ভব না পৃথিবীতে, কারণ রাষ্ট্র নিপীড়নের ভূমিকায় আসবেই, সেটা কোনো না কোনো প্রক্রিয়া আসতেই হবে, না হলে আপনি কাঠামোকে মেনটেন করতে পারবেন না কোনোভাবে। অতএব কাঠামো যখন থাকবে আমি নিপীড়িত হব, তাই সেই নিপীড়নের মধ্যে দিলেও যতটা পর্যন্ত আমি স্বাধীন থাকতে পারি এবং আমার মতামত প্রকাশ করতে পারি, সেটা খুব জরুরি। আমি অনেক সময় নিলাম, বাট ধন্যবাদ আপনাদের সবাই।